অফিসের মিটিং থেকে এসে নিজের ডেস্কে বসলো ময়ূখ। এক কাপ কফি নিয়ে চুমুক দিতে যাবে এমন সময় ডেকে উঠল জয়রাজ। কিরে ময়ূখ, বেরোবি কখন? হাতে তো আর সময় নেই ভাই, ট্রেন 9:30। কাঁধে ব্যাগ নিতে নিতে সায়ক এসে দাঁড়ালো তার ডেস্কের সামনে। ময়ূখের উদ্দেশ্যে বলল, চলো স্যার, এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছোতে হবে, সময় খুব কম হাতে। এই 3 বন্ধু কাজ করে কলকাতার একটি বেসরকারি সংস্থায়, মূলত অডিটের কাজ। দীর্ঘ 7 বছরের বন্ধুত্ব এই কাজের সূত্রেই। বলা বাহুল্য, কলেজ বা স্কুলের বন্ধুর থেকে কিছু কম যায় না তাদের বন্ধুত্ব। অডিটের কাজে জরুরি ভিত্তিতে আজ রাতেই তাঁদের বেরোতে হবে লাতেহারের উদ্দেশ্যে। 3 বন্ধু রওনা দিল অফিস থেকে। কথা হলো, নির্দিষ্ট সময় হাওড়া স্টেশনে ঠিক রাত 8:30টায় বড় ঘড়ির নিচে তারা মিলিত হবেন সবাই। এই বলে যে যার বাড়ির দিকে এগিয়ে গেল। যথাসময়ে এক এক করে হাজির হলো হাওড়া স্টেশন। রাতের খাওয়া হয়েছে কিনা, সব নেওয়া হয়েছে কিনা, এই বলতে বলতে প্রবেশ করলো স্টেশনে। ট্রেন যথারীতি নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। রিজার্ভেশন চার্ট দেখে নিজেদের সিট নাম্বার খুঁজে 3 বন্ধু বসে পড়ল। জয়রাজ আগেই দখল নিল জানালার ধারের সিটটা। একে একে ভরে উঠল ট্রেন। যথাসময় লম্বা বাজিয়ে ছাড়লো হাওড়া থেকে। নিজের 3 বন্ধু নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে উঠল। জয়রাজ তখন জানালার বাইরে আপন খেয়ালে অন্ধকারে দেখতে থাকলো কি সব। চারপাশ থেকে যাত্রীদের রাতের খাবারের তীব্র গন্ধ নাকে আসা শুরু হয়েছে ততক্ষণে। উল্টো দিকের সিটে বসেছিলেন এক ভদ্রলোক। কাঁচা পাকা চুল, গায়ের রং শ্যামবর্ণ, বেটে খাটো চেহারার মানুষ। ধীরে ধীরে হকারের কোলাহল থেকে মুক্ত হয়ে একটা একটা করে আলো নিভতে শুরু করেছে ট্রেনের ভিতর। উল্টো দিকের সিটে বসে থাকা ভদ্রলোক আপন মনে নিজের ল্যাপটপে কি একটা যেন করে চলেছে। হঠাৎ ময়ূখের উদ্দেশ্যে তাকিয়ে ভদ্রলোক প্রশ্ন করল, আপনারা কি আলোটা বন্ধ করবেন এখন? ময়ূখ উত্তর দিল, না না, এত তাড়াতাড়ি আমাদের ঘুম আসে না, আপনার যদি অসুবিধে হয় তবে। ময়ূখের কথা শেষ হবার আগেই ভদ্রলোক বলল, আমার কোনো অসুবিধে নেই, বরং একটু উপকারই হবে। আসলে কাল একটা মিটিং আছে, সেই বিষয়ে কিছু কাগজপত্র একটু গুছিয়ে নিতাম, এই আর কি। জয়রাজ বলল, হ্যাঁ নির্দ্বিধায় আপনি করুন, আমরা এখন জেগেই আছি। এই বলে তারা আবার নিজেদের গল্পে মত্ত হলো। সায়ক ততক্ষণে একদম আপার বার্থে চড়ে মোবাইল ফোনে কি যেন দেখছিল। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর ভদ্রলোক ল্যাপটপটা বন্ধ করে সিটের একটা পাশে রেখে অন্য একটি ব্যাগে কিছু কাগজপত্র ঢুকিয়ে সেটিকেও পাশে রেখে ময়ূখের উদ্দেশ্যে বলল, তা কোথায় যাওয়া হবে আপনাদের? জয়রাজ উত্তর দিল, আমরা রাঁচি যাব, তারপর সেখান থেকে আমাদের গন্তব্য লাতেহার। ভদ্রলোক একটু চাপা হেসে বলল, ছুটি কাটাতে নাকি? ময়ূখ উত্তর দিল, আরে না না, আমরা যাচ্ছি কাজের সূত্রে। আসলে অফিসের কিছু জরুরি অডিট আছে, একটু বেশি দরকারি, তাই তড়িঘড়ি বেরিয়ে পড়তে হলো। সারাদিন অফিসের পর আবার এই রাতভর ট্রেন জার্নি, কাল সকালে অডিট। ভদ্রলোক বলল, তা বেশ, কাজের চাপে আমাদের ঘোড়াটা তো এক প্রকার হারিয়েই যেতে বসেছে। জয়রাজ
ওনার কথার মাঝেই বলে উঠল, আপনি আপনি কত দূর যাবেন? আপনারও বোধহয় কাজের সূত্রেই। কথা শেষ হওয়ার আগেই লোকটি বলল, হ্যাঁ, আমার কাঠের ব্যবসা, সেই জন্যেই যেতে হচ্ছে আর কি। আমার কাঠ চেরাইয়ের কল আছে রাঁচি থেকে একটু দূরে, নাম শুনে থাকবেন, নেতারহাট নামের একটি জায়গা। সায়ক উপরের বার থেকে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ শুনেছি, বেশ জায়গাটা। ভদ্রলোক আবার মুচকি হাসলেন, হেসে বললেন, ঠিক বলেছেন, তবে এই বয়সে, বলেই চুপ করে গেল। ময়ূক জয়রাজকে ইশারায় বলল ভদ্রলোকের হাতের দিকে তাকাতে। লোকটির বাম হাতের দুটো আঙুল নেই, ধারালো কিছুতে কেটে গেছে বলে মনে হচ্ছে। ময়ূক আরেকটু ভালো করে দেখল লোকটির জামার হাতাতে চাপ চাপ রক্তের দাগ। জয়রাজকে দেখাতে সেও একভাবে দেখতে থাকলো সেই দৃশ্য। ময়ূক উপরে তাকিয়ে সায়কের উদ্দেশ্যে চোখের ইশারায় দেখাবার চেষ্টা করল। সায়ক একটু চমকে উঠে সেই দৃশ্য দেখতে থাকলো। লোকটি তখন তার ল্যাপটপ আর ব্যাগটা সরিয়ে একটি চাদর নিয়ে সিটের উপরে বিছিয়ে নিতে ব্যস্ত। সায়ক উপরের বার থেকে স্পষ্ট দেখল শুধু হাতে নয়, ভদ্রলোকের পিঠে কাঁধের কাছেও চাপ চাপ রক্তের দাগ লেগে আছে জামার উপর। ময়ূক ফিসফিসিয়ে জয়রাজকে বলল, কোনো দুর্ঘটনায় পড়েছেন নাকি? নিজেদের মধ্যে একটু চাওয়াচাই করতে করতে ভদ্রলোক তাদের দিকে ঘুরে বলল, এবার তবে শোয়া যাক। ময়ূক আলো নিভিয়ে শুতে যাবে এমন সময় জয়রাজ আতশো অবস্থায় ভদ্রলোককে প্রশ্ন করল, আপনি কি ওখানেই থাকেন নাকি এমনি যাওয়া আসা করতে হয়? ভদ্রলোক বলল, আগে হোটেলেই বুকিং করে থাকতাম, কাজ শেষে ফিরে আসতাম কলকাতা। গত 3 বছর ধরে একটা ঘর নিয়েছি, সেখানেই থাকি, মাঝে মাঝে আসি কলকাতায়। 3 বন্ধু শুয়েছে তাদের নির্দিষ্ট বাড়িতে, ভদ্রলোকও তাই। শুয়ে শুয়ে জয়রাজ বলে চলল, নেতার হাতে কত দূর হবে রাঁচি থেকে? ভদ্রলোক বলল, তা প্রায় 2-2.5 ঘন্টা। ময়ূক বলল, এত ভোরে গাড়ি পাওয়া যাবে? আলো তো ফুটবে না সেভাবে, এতটা পথ যাবেন কিভাবে? ভদ্রলোক জবাব দিল, সে একটা কিছু উপায় খুঁজে নিতে হয় আর কি, নয়তো ওই আলো ফোটা অবধি স্টেশনেই বসে কাটিয়ে দিই। ময়ূক ভদ্রলোকের উদ্দেশ্যে আবার বলল, সে তো আরেক ব্যাপার, ফাঁকা স্টেশন, ভয় ডরের একটা ব্যাপার তো থেকেই যায়। ভদ্রলোক আবার মুচকি হেসে বললেন, ভয়? ভয় কিসের? চোর ছাচোর বিশেষ নেই সেভাবে, আর ভূত প্রেত তো আমার কাছে আসবে না কোনোদিনও। এই বলে একটু জোরেই হাসলেন। সায়ক বলল, সে কি আর বলা যায়? তেনাদের কখন কোথায় আসা যাওয়া, সাবধান থাকাই শ্রেয়। জঙ্গল ঘেরা জায়গা, মানুষজন বলতে সেরকম তো মনে হয় না কেউ আজ থাকবে বলে অত ভোরে। ভদ্রলোক আরো বললেন, বললাম না ভূত প্রেত আসবে না আমার কাছে। সায়ক প্রশ্ন করল, আপনি দেখেছেন কখনো এমন কিছু? আপনার এত বিশ্বাস দেখে মনে হচ্ছে বহুবার দেখেছেন। কথাটা একটু হেঁয়ালি করেই বলল সায়ক। সেই শুনে ভদ্রলোক একটু গম্ভীর হলো। সায়কের দিকে চেয়ে বলল, দেখেছি শুধু এমনটা নয়, অনুভবও করেছি সাক্ষাৎ। ময়ূক একটু নড়ে চড়ে বসল। ভদ্রলোকের উদ্দেশ্যে প্রশ্ন করল, অনুভব করেছেন মানে? ঠিক বুঝলাম না। ভদ্রলোক এবার বলতে শুরু করলো, সে অনেক দিনের কথা, বুঝলেন। সে বছরে ঠান্ডা বেশ পড়েছিল, হাত ফা শিখিয়ে যাওয়ার জো একদম। এমনিভাবেই রাতের ট্রেনে আমি এসে পৌঁছই রাঁচি। আশেপাশে হোটেল বলতে গোটা 2-3 এক।
দুর্ভাগ্যবশত সেদিন একটাতেও ঘর ফাঁকা ছিল না, লোকজন নেই একটাও রাস্তায়। অগত্যার গতি আবার ফিরে এসে স্টেশনের ওয়েটিং রুমেই বসলাম রাত কাটাবার উদ্দেশ্যে। স্টেশন চত্বরে বলা যায় আমি একা, স্টেশন মাস্টারও নেই, স্টাফ বলতেও কেউ নেই। কয়খানা আলো মিটিমিটি জ্বলছে স্টেশন চত্বরে। ওয়েটিং রুমের চেয়ারে বসে থাকতে থাকতে বেশ গাঢ় ঘুমে চোখ বুজে এসেছিল। এমন সময় একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলে অবশ্যই কিছু দেখতে পাইনি। ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে কল থেকে জল নিয়ে চোখে মুখে দিয়ে আবার বসলাম ওয়েটিং রুমের ভিতরে। এমন সময় চোখে পড়ল ওয়েটিং রুমের ঠিক ভেতরের মেঝেতে ভর্তি রক্তের দাগ। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, ঘুম চোখে কি দেখছি। পরে ভালো করে দেখে বুঝলাম সত্যি রক্তের দাগ। রক্তে ভেজা পায়ে হেঁটে গেলে যেমনটা পায়ের ছাপ পড়ে, অবিকল সেই রকম। আমার নাকে সেই সঙ্গে একটা কাঁচা রক্তের গন্ধ আসতে শুরু করেছে। তখন একটু অস্বস্তি বাড়ল আমার। আশেপাশে কেউ নেই যে কাউকে ডাকবো। অগত্যা এই 7-5 ভেবে আবার বসতে যাব, হঠাৎ সেই রক্তের গন্ধটা আরো তীব্র হতে শুরু করলো। এতটাই তীব্র যে আমার গা গুলিয়ে উঠল। আমি তড়িঘড়ি বাথরুমের দিকে এগিয়ে যেতে গেলাম। বাথরুমের দরজা খুলে দেখি ভেতরে একটা ব্যক্তি, তার জামার হাতাতে চাপ চাপ রক্ত লেগে আছে। জামার হাতাগুলো ফিনফিন করে উঠছে হাওয়াতে। আমি স্পষ্ট বুঝতে পারলাম লোকটির হাত দুটি নেই, কাটা গেছে কোনোভাবে। কাঁধ ঘাড় থেকে টপ টপ করে রক্ত পড়ছে, টাটকা রক্ত। আমি কাউকে ডাকবো, কেউ নেই চারপাশে। চিৎকার করতেও সাহস হলো না, গলা শুকিয়ে আসলো আমার। আমি ভয়ে উল্টো দিকে ফিরে এগোতে শুরু করলাম। আমার পিছনে সেই লোকটা আসতে শুরু করেছে। ততক্ষণে আমি স্পষ্ট তার উপস্থিতি অনুভব করতে পারলাম। লোকটি ক্রমশ গতি বাড়ালো, আমিও প্রায় ছুটতে শুরু করলাম। তারপর এর মাঝে ট্রেন এসে পৌঁছেছে পুরুলিয়া। ভদ্রলোক উঠে গেল গেটের দিকে চাওয়ালার খোঁজ করতে। আমরা 3 বন্ধু ক্লান্ত শরীরে চোখের পাতা বন্ধ করলাম ধীরে ধীরে। কখন ঘুমিয়ে গেছি নিজেরাও জানি না। ভোরবেলা বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙল। ট্রেন তখন রাঁচি স্টেশনে প্রায় ঢুকপো করছে। বেশ অন্ধকার চারপাশ, সেই সঙ্গে মুষল ধারায় বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বাজও পড়ছে। জয়রাজ বলে, লোকটা কোথায় গেল বলতো? ময়ূক আর সায়ক একই সাথে বলল, নেমে গেছে নাকি, তবে তো চোখে পড়তো। জয়রাজ বলল, যা কাঁচাখড়ি গল্প দিচ্ছিল শেষে মেলাতে পারবে না ভেবে নেমে পালিয়েছে দেখ স্টেশনে আগেই। পাছে আমরা আবার জিজ্ঞেস করি। ময়ূক বলল, আমার সেরকম লাগছে না রে। আমরা এত আগে উঠেছি, লোকটা নামলে তো চোখে পড়তো। এই 7-5 বলতে বলতে 3 বন্ধু নেমে স্টেশনের একটা শেডের নিচে গিয়ে দাঁড়ালো। মাথায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তারপর ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরিয়ে অফিসের পাঠানো নির্দিষ্ট গাড়িতে গিয়ে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো বৃষ্টি মাথায় করে ধীর গতিতে লাতেহারের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা 3 পথ পেরিয়ে গাড়ি এসে পৌঁছলো লাতেহারে। মেন রাস্তা থেকে বাঁক নিয়ে একটি কাঁচা রাস্তা চলে গেছে জঙ্গলের পাশ দিয়ে। চারিদিকে পাহাড় ঘেরা জঙ্গল, একটি পাহাড়ি নদী বয়ে গেছে।
সেই জায়গায় একটি ছোট্ট লজ, নাম তার শ্যামা ওরাও। আগে থেকেই বুকিং করা ছিল অফিস মারফত। লজের সামনে গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার নেমে নমস্কার করে লাগেজ নামিয়ে ফিরে গেলেন। জয়রাজ বলল, জিও বস, নাম না জানা পাহাড়ি গ্রামটা আবিষ্কার করলি কোথা থেকে ময়ূখ? সায়ক সেই সুবাদে একটা সিগারেট ধরিয়ে সুখ টান দিল। উত্তর দিল, রাতের পর রাত টুরিস্ট রুট ফলো করার ফল এসব, বুঝতে পারছিস? এবার তো মানছিস শুধু কাজ নয়, একটা ছুটিও কাটাচ্ছি আমরা। এই বলে তিন বন্ধু তাদের নির্দিষ্ট রুমে গিয়ে লাগেজ রেখে জামা কাপড় ছেড়ে একটু বিছানায় গড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে শুল। সারা রাতের জার্নি ধকল, বেশ ক্লান্ত তারা। হোটেলের কেয়ারটেকারের ডাকে দুপুরবেলা ঘুম ভাঙল তিন বন্ধুর। লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল বিকেল তারা বেরিয়ে পড়ল আশপাশটা ঘুরে দেখার উদ্দেশ্যে। পাহাড়ি খরস্রোতা নদীর ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল তারা। বেশ কিছুটা গেছে, চারদিক ফাঁকা, জঙ্গল পাহাড়, বেশ ভালোই লাগছিল ওদের। সন্ধ্যা তখন প্রায় কাছাকাছি। আশপাশে ঘর বাড়ি দোকান বলতে কিছুই নেই। ময়ূর খেয়াল করলো অনেক দূরে একটি লম্ফ চলছে ম্লান হয়ে। সেই উদ্দেশ্যে তিন বন্ধু রওনা দিল। একটু কাছে গিয়ে বোঝা গেল একটি চায়ের দোকান। টালির ছাউনি, গনগনে উনুনে দুধ ফুটছে। বেঞ্চের একদিকের পায়াটা ভাঙা, তলায় ইঁট দিয়ে ঠেকান দেওয়া রয়েছে। খদ্দের সেভাবে নেই বললেই চলে, তবে দোকানটার একটা আলাদা আকর্ষণ আছে। জয়রাজ পায়া ভাঙা সেই বেঞ্চের উপরে গিয়ে বসল। দোকানদারের উদ্দেশ্যে বলল, ভাইয়া 3 চাय দিজিয়ে। দোকানের ভিতর থেকে উত্তর আসলো, বসুন। দোকানদার তখন পিছন ঘুরে চা পাতা বের করতে ব্যস্ত। তার মুখে স্পষ্ট বাংলা শুনে ময়ূকরা তো অবাক। ময়ূক প্রশ্ন করল, বাঙালি নাকি? দোকানদার স্পষ্ট উত্তর দিল, হ্যাঁ বাবু, চা বানাতে বানাতে তিনি এইখানেই আছি। এসেছিলাম কাজে, তারপর আর ফেরা হলো না, রয়ে গেছি বুঝলেন। ভাঙা চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের কিছু আবছা আলোয় মাখামাখি হয়ে পাহাড়ি নদীকে আরো মায়াবী করে তুলেছে। চা দোকানি ময়ূকদের উদ্দেশ্যে বলল, তা আপনারা ছামাওড়াওতে উঠেছেন বুঝি? ময়ূক একটু ঘাবড়ে গিয়ে বলল, আপনি জানলেন কি করে? চা দোকানি বলল, জানি বাবু জানি, আপনাদের এই গলার স্বর আমার খুব চেনা, তবে কোথায় শুনেছি তা কিছুতেই মনে করতে পারছি না। সায়ক ময়ূকের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, জানিস আমারও কিন্তু গলাটা খুব চেনা লাগছে, কোথায় শুনেছি বলতো? এমন সময় চা দোকানি একটি থালায় 3 কাপ চা নিয়ে ময়ূকদের উদ্দেশ্যে বলল, কি ভাবছেন বাবুরা, এই নিন চা। কথাগুলোর মধ্যে একটা চাপা হাসির আভাস আছে।
ভদ্রলোক যখন চা দিতে যাচ্ছেন, লম্ফের স্পষ্ট আলোতে ময়ূকরা খেয়াল করলো ভদ্রলোকের হাতটা, আবছা আবছা তার মুখটাও দেখতে পাওয়া গেল। সায়ক আঁতকে উঠল, ময়ূককে বলল, অবিকল ট্রেনের ভদ্রলোক। ময়ূক দোকানদারের উদ্দেশ্যে বলল, আপনি? দোকানদার উত্তর করল, হ্যাঁ আমি। সেদিন আর ফিরতে পারিনি, বুঝলেন। সেদিন ওয়েটিং রুমের বাথরুমে ওই বিকট দৃশ্যটা দেখে ছুটতে শুরু করেছিলাম। ছুটতে ছুটতে রেল লাইনের পাশে এসে পৌঁছেছিলাম। বুঝলাম সেও আমার পিছনে আমাকে ফলো করছে। তার গতি ক্রমশ দ্বিগুণ হচ্ছে। দূর থেকে একটা ট্রেনে শুনতে পারছি, আশপাশে জনমানব শূন্য। ভদ্রলোক আমার পিছনে তাড়া করলো। আমিও রেল লাইন ধরে ছুটতে শুরু করলাম। তারপরে তীব্র গতিতে উল্টো দিক থেকে ছুটে আসা ট্রেনটা আমাদের পাঁজরের উপর দিয়ে ধরপড় ধরপড় করে চলে গেল। আমার শরীর থেকে পাকস্থলী, কিডনি সব বেরিয়ে চারিদিকে ছিটকে পড়ে আছে। রক্তের সে কি বিকট গন্ধ, যে গন্ধ আমি প্রথমে পেয়েছিলাম সেই ওয়েটিং রুমের মেঝেতে। আস্তে আস্তে নোনতা গন্ধটা আমাকে আরো ভালো লাগতে শুরু করেছে। তখন আমি সেদিনও প্রশ্ন করেছিলাম, আজও আপনাদের প্রশ্ন করছি, আমি কি মেরে ফেলেছি কেউ? আমি কি মরে গেছি? আপনারা কি বিশ্বাস করেন আমি মৃত? ওনার শেষ কথাগুলো শুনতে পাইনি ময়ূকরা। চা ফেলে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটতে শুরু করেছিল। কোন রকমের লজে ফিরে নিজেদের রুমে গিয়ে বসে তারা। সায়ক তৎক্ষণাৎ অচৈতন্য হয়ে পড়ে। লজের কেয়ারটেকারের সহযোগিতায় ভর্তি করা হয় তাকে লোকাল একটি হাসপাতালে। সেই রাতে তার আর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে ডাক্তার জানায় সায়কের জ্ঞান ফিরলেও ও বাকশক্তি হারিয়েছে। হাসপাতালের নিয়মকানুন সেরে নিজেদের অফিসের কাজ এক প্রকার স্থগিত রেখে অসুস্থ সায়ককে নিয়ে ময়ূক আর জয়রাজ ফিরে আসলো কলকাতায়। কেটে গেছে প্রায় 15-16 বছর। অফিসের কাজের সূত্রে বহু জায়গায় তাদেরকে যেতে হয়, এখনো হচ্ছে। তবে তারপর থেকে আজ অবধি রাঁচি বা লাতেহারের নাম তাদের এই চাকরি সূত্রের ভ্রমণের তালিকায় এসে যুক্ত হয়নি। তৎক্ষণাৎ যা ঘটেছিল সেই অর্থে এখনো আমরা ভালোই আছি বলতে পারি। তবে ভদ্রলোকের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সায়ক এখন তার বাকশক্তি ফিরে পায়নি।